নমস্কার, বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় সংস্কৃত নাট্য সাহিত্যে কালিদাসের অবদান। শুধু সংস্কৃত নাট্য সাহিত্য নয়, আমরা যারা বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী তাদের কাছেও তো কালিদাস, তার নাটক, সে তো তার অবদান বা তার প্রভাব তো কম নয়। আমরা তো জানি আমাদের সংস্কৃত নাটক আমাদের বাংলা নাটককে দারুণভাবে প্রভাবিত করেছে। এমনকি পাশ্চাত্য নাট্যাঙ্গিককে সামনে রেখে নাটক লেখা, মৌলিক বাংলা নাটকের জন্ম হওয়া তার বহু বছর পরেও আজকে দাঁড়িয়েও সংস্কৃত নাটক ও নাট্যাদর্শকে আমাদের বাঙালি নাটককাররা যারা বাংলায় নাটক লিখছেন তারা কেউই উপেক্ষা করতে পারেননি। আর সেই সকল সংস্কৃত যে নাটক, সেই নাটকের মধ্যে নিঃসন্দেহে যে নাটকগুলোকে আমরা বাঙালি নাটককাররা আদর্শ হিসেবে গ্রহণ করে থাকি, নিঃসন্দেহে কালিদাস এবং তার নাটকগুলো তাদের মধ্যে অন্যতম। এখন প্রথমেই কালিদাস সম্পর্কে যে দু চার কথা একটু বলে নিতে হয় যে কালিদাস, তার জন্ম কোথায়, তিনি কোন সময়ের লেখক, এটা নিয়ে বহু বিতর্ক আছে। কেউ বলেন যে কালিদাস উজ্জয়িনীতে জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য কালিদাসের সাহিত্যে, বিশেষত তার মেঘদূতের মতো কাব্যে উজ্জয়িনীর এত ডিটেল বর্ণনা আমরা পাই। এবার কালিদাসের সময়কাল নিয়েও বিস্তর বিতর্ক আছে। কারো কারো মতে তিনি খ্রিস্টপূর্ব প্রথম শতকে তার আবির্ভাব হয়েছিল এবং তিনি উজ্জয়িনী রাজা সকারী বিক্রমাদিত্যের রাজত্বকালে তার বলা যেতে পারে সভা তিনি অলঙ্কিত করেছিলেন। আবার অনেকে মনে করেন যে খ্রিস্টীয় চতুর্থ শতকে তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন, তাঁর রাজত্বকালে তাঁর আবির্ভাব হয়। তো এই নিয়ে বিস্তর মতভেদ রয়েছে। বোধহয় সেই জন্যই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছিলেন, হায় রে কবে কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল। সত্যি তো। তবে কালিদাসের সময়কাল নিয়ে বিতর্ক থাকলেও তার যে সৃষ্টি, সেই সৃষ্টির শিল্পগুণ নিয়ে, সাহিত্যগুণ নিয়ে বোধহয় কোনো বিতর্ক থাকতে পারে না। তাই তো পাশ্চাত্যে যে সকল সমালোচকেরা রয়েছেন তাদের কাছেও তারা প্রাচ্য সাহিত্যের সঙ্গে পরিচয় তাদের হচ্ছে, যার সৃষ্টিকে আশ্রয় করে ভারতীয় সাহিত্যের সঙ্গে তাদের পরিচয় হচ্ছে, যার সৃষ্টিকে আশ্রয় করে তিনিই কিন্তু কালিদাস। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কালিদাস আমাদের কাছে কবি কালিদাস, তার কুমার সম্ভব, রঘুবংশম, মেঘদূতের মতো সৃষ্টি আমাদের কাছে সবসময় আমাদের কাছে একটা অন্য মাত্রা এনে দেয়। কিন্তু কালিদাস শুধু তো কাব্য লেখেননি, আবারও বলতে হয় তিনি এমন একটি প্রতিভা যিনি কাব্যের ক্ষেত্রে যেমন পদচারণা করেছেন, নাটকের ক্ষেত্রেও তাঁর সৃষ্টি নিঃসন্দেহে একটা অন্য মাত্রা দাবি করে। কালিদাসের পূর্বে আমরা নাটককার রূপে ভাসের কথা আর জানি, কিন্তু কালিদাস তিনি তার মতো করে হেঁটেছেন। তাঁর নাটক বলতে আমরা মূলত তিনটি নাটকের কথা জানি, একটি মালবিকাগ্নিমিত্রম, একটি বিক্রম উর্বশীয়ম, আর একটি হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, যেটা আমাদের কাছে সব থেকে পরিচিত মহাভারতের গল্প, সেই গল্প নিয়ে লেখা অভিজ্ঞান শকুন্তলম। প্রথমেই আসা যাক মালবিকাগ্নিমিত্রম নাটকটি সম্পর্কে। আমরা প্রত্যেকটি নাটকেরই বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরে নাটকগুলির কিছু দিক এবং সামগ্রিকভাবে সংস্কৃত নাট্য সাহিত্যে কালিদাসের অবদানের জায়গাটিকে তুলে ধরবার চেষ্টা করব। মালবিকাগ্নিমিত্রম নাটকের বিষয়টা কি না, মালবিকাগ্নিমিত্রম নাটকের বিষয়ের ক্ষেত্রে প্রথমেই একটা কথা মনে রাখতে হবে যে কালিদাস তার নাটকের নামকরণের ক্ষেত্রে চরিত্রের নামকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেন। মালবিকাগ্নিমিত্রম নাটকটি তার প্রমাণ দেয়। মালবিকা আর অগ্নিমিত্র এই দুটি চরিত্রকে নিয়েই মূলত নাটকটি। বিদর্ভ রাজ্যের অন্যতম সামন্ত মাধব সেনের ভগ্নী হচ্ছে মালবিকা, আর শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা রূপে একটি ঐতিহাসিক চরিত্ররূপে আমরা পাই অগ্নিমিত্রকে। তো এই অগ্নিমিত্র এবং মালবিকা, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা অগ্নিমিত্র এবং বিদর্ভ রাজকন্যা মালবিকা, তাদের প্রেম এবং পরিণয়, সেটাই হচ্ছে এই মালবিকাগ্নিমিত্রম নাটকের বিষয়বস্তু। নাটকের বিষয়বস্তুর মধ্যে দেখা যাবে যে নাটকীয় চমক আছে, অনেক কথা যা গোপন করে রেখে একটা নাটকীয় চমক তৈরি করে শেষ পর্যন্ত সেই গোপনীয়তাকে উন্মোচন করে দেওয়ার মধ্য দিয়ে একটা চমক সৃষ্টি করবার চেষ্টা আছে।
একটা সাসপেন্স রাখা আছে। বিষয়টা এইরকম যে ঘটনাচক্রে বিদর্ভকন্যা মালবিকা, আমাদের যিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা রূপে দেখানো হয়েছে যে নায়ক অগ্নিমিত্রকে, তাঁর যে পাট রানী বা প্রধানতম রানী, তার নাম হচ্ছে ধারিণী, সেই ধারিণীর পরিচারিকা রূপে রাজ অন্তঃপুরে প্রবেশ করছেন। এখন অসামান্য রূপবতী এই মালবিকা, তাই তিনি এই বলা যেতে পারে, অর্থাৎ এই মালবিকা যাতে রাজা অগ্নিমিত্রের মন জয় করতে না পারে সে ব্যাপারে পাট রানী রূপে, অর্থাৎ রাজা অগ্নিমিত্রের প্রধান মহিষী রূপে, রানী রূপে আমাদের ধারিণী সবসময় সচেষ্ট, সেই দিকে তার সতর্ক দৃষ্টি। মালবিকা যাতে রাজার সুনজরে না পড়ে সেই জন্য মালবিকাকে তিনি অন্যত্র পাঠিয়ে দিচ্ছেন তাকে অভিনয় শিক্ষিত করবার জন্য। কিন্তু একদিন ঘটনাচক্রে রাজা অগ্নিমিত্র মালবিকার ছবি দেখতে পান। সেই ছবি দেখে তার প্রতি তিনি প্রেমমুগ্ধ হচ্ছেন, এবং শুধু তাই নয়, একদিন ঘটনাচক্রে রাজা অগ্নিমিত্র মালবিকার অভিনয় দেখে অত্যন্ত খুশি হচ্ছেন। এরপর বিদূষকের চেষ্টায় তাদের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এই কথা জানতে পারছেন কে না, পাট রানী ধারিণী। স্বাভাবিকভাবেই ধারিণী অত্যন্ত ক্রুদ্ধ হচ্ছেন। তিনি বলা যেতে পারে মালবিকাকে কারারুদ্ধ করছেন, কিন্তু অবরুদ্ধ করছেন যাকে বলে। তবে শেষ পর্যন্ত পাট রানী যখন জানতে পারছেন যে মালবিকা রাজনন্দিনী, তখন তার এই যে ক্রোধ সেটা কিছুটা কমে আসছে, এবং তিনি নিজে উদ্যোগী হয়ে মালবিকাকে অগ্নিমিত্রের হাতে তুলে দিচ্ছেন। তো এই মোটামুটিভাবে নাটকটির বিষয়বস্তু। এখন এই নাটকটা পড়তে গিয়ে আমরা যে বিষয়গুলো খুঁজে পাবো, গুরুত্বপূর্ণ কিছু দিক আমরা বলতে পারি, সেগুলো কি যদি আমরা খুঁজি তাহলে বলতে হয় যে কালিদাস সম্পর্কে আমরা খুব একটা কথা বলে থাকি, কালিদাস সৌন্দর্যের কবি, তিনি প্রেমের কবি। এখন এই সৌন্দর্যের কবি, প্রেমের কবি বলতে গিয়ে যে কথাটা কালিদাস সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করতে হয় তা হচ্ছে যে কালিদাসের যে নাটক, সেখানে প্রেমের মধ্যে যে দেহ সচেতনতা নেই এমনটা আমরা বলতে পারি না, কিন্তু তিনি প্রেমকে কখনোই নিছক দেহ সর্বস্বতা কিংবা নিছক ভোগ সুখের উপাদানে কখনোই পরিণত করেননি। কালিদাসের নাটকের মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রেমের একটা শুদ্ধতম রূপ। রাজা রূপে এখানে যে অগ্নিমিত্রকে দেখানো হয়েছে তিনি বহুবল্লভ, তার অনেক স্ত্রী থাকতে পারে, কিন্তু লক্ষ্য করবার বিষয় হচ্ছে যে তিনি কখনোই একজন কামাতুর পুরুষ নন, তিনি স্বেচ্ছাচারী ব্যভিচারী নন। সেই জন্য এই নাটকের গুণাগুণ সম্পর্কে বলতে গিয়ে রবীন্দ্রনাথ একটি চমৎকার ইংরেজি কোটেশন আমাদের কাছে রেখেছেন, যেটার মূল কথাটাই হচ্ছে যে এই নাটকে আমাদের কালিদাস কখনোই তার যিনি বলা যেতে পারে পৃষ্ঠপোষক রাজা, আমরা জানি রাজ একটা বলা যেতে পারে রাজ পরিবেশের অন্তর্ভুক্ত হয়ে যখন রাজাদের মনোরঞ্জনের জন্য কোনো লেখক তাঁর পৃষ্ঠপোষকতা নিয়ে নাটক লেখেন, তখন সেই নাটকের মধ্যে বা সেই কাব্যের মধ্যে স্বেচ্ছাচারিতা, বলা যেতে পারে হৃদংসাবৃত্তি বা দেহ সচেতনতা, প্রেমের একটা কামনামোদীর রূপ, একটা ভোগের রূপ সেখানে অনেক বেশি করে গুরুত্ব পায় রাজাদের চাহিদাকে পরিপূর্ণ করবার জন্য। কিন্তু কালিদাস সম্পর্কে এই কথা কিন্তু একদমই বলা যায় না। কালিদাস সম্পর্কে তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে এই বক্তব্যটা, তার বাংলা অর্থ এটাই যে কালিদাস কিন্তু তার পৃষ্ঠপোষক রাজার মনোরঞ্জনের জন্য এমন কোনো সেই সাহিত্য তিনি সৃষ্টি করতে চাননি যেটা সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে রাজার নিছক ভোগোন্মত্ত চাহিদাটাকে, ভোগোন্মত্ত রূপ রাজার যে ভোগের বাসনা সেটাকে চরিতার্থ করে। তিনি তাঁর সৃষ্টির মধ্য দিয়ে কখনোই কোনো কামনা মদির একটা সাহিত্য সৃষ্টি করতে চাননি যা রাজার মনোতুষ্টি করতে পারে। অর্থাৎ রাজার মনোরঞ্জনের জন্য তিনি প্রেমকে নিছক ভোগের দৃষ্টিতে দেখেননি, প্রেমের একটা ভোগোন্মত্ত কামনা মদির রূপকে তিনি গুরুত্ব দেননি। এখানেই কালিদাসের একটা বিশিষ্টতা যে তিনি রাজার পৃষ্ঠপোষকতা করতে গিয়ে কখনোই একটা প্রেমের স্বেচ্ছাচারী ভোগ উন্মত্ত একটা রূপ, একটা কামনামোদীর রূপ, তাকে তিনি কিন্তু তার নাটকের মধ্যে বড় করে দেখাননি। বরং রাজা তিনি যখন অগ্নিমিত্র রাজা যখন মালবিকার প্রতি প্রেমমুগ্ধ হচ্ছেন, তখন সেই প্রেমের একটা শুদ্ধ পরিণতি আমরা দেখতে পাবো। প্রেমের পরিণতিকে তিনি বিবাহের মধ্য দিয়ে তার একটা পবিত্রতাকে তিনি রক্ষা করছেন। সেই প্রেম
নিছক রাজার ভোগের উপাদান হয়ে দাঁড়ায়নি। এটাই কিন্তু এই নাটকে রাজা সম্পর্কে এবং একই সঙ্গে কালিদাসের প্রেম সম্পর্কিত ভাবনার একটা বলা যেতে পারে শুদ্ধতম রূপকে তুলে ধরে। এছাড়া চরিত্রগুলো নিয়ে যদি আমরা কথা বলি, এই নাটকের প্রত্যেকটি চরিত্রই কিন্তু আমাদের কাছে একটা অন্য মাত্রা দাবি করে। তারা প্রত্যেকেই খুব সজীব রক্ত মাংসের চরিত্র। রাজা নিয়ে আমরা আগেই কথা বললাম, তার বহু স্ত্রী আছে, তার ধারিণী রয়েছেন, এছাড়া রাজার ইরাবতী নামে আরও এক রানীর কথা আমরা পাই। তো এই যে রানীদের থাকা সত্ত্বেও রাজা অগ্নিমিত্র মালবিকাকে ভালোবাসছে, সেই ভালোবাসাকে তিনি কিন্তু মর্যাদা দিচ্ছেন। তিনি কিন্তু লুকিয়ে চুরিয়ে কোনো ভোগোন্মত্ত একটা দৃষ্টি নিয়ে কিন্তু তিনি মালবিকাকে দেখেননি। এখানেই রাজা চরিত্রের উদারতার পরিচয়। অন্যদিকে আমরা যদি পাটরানী ধারিণীর কথা বলি, তিনি একদিকে নারী জনচিত, তার ঈর্ষা থাকা স্বাভাবিক। কোনো নারীই চায় না যে তার স্বামী অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হোক, কিন্তু তখনকার দিনে বহু বিবাহ প্রথাদুষ্ট যে সমাজ, সেখানে দাঁড়িয়ে রাজারা যে অনেক বিবাহ করবেন এটা স্বাভাবিক। এবং তার যে আরও স্ত্রীর কথা আছে সে তো আমরা ইরাবতীর সূত্রে জানতেই পারছি। কিন্তু তাহলেও আরও একজন নারী তাদের জীবনে প্রবেশ করুক, এটা নিশ্চয়ই পাটরানী ধারিণীর পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। কিন্তু তিনি যখন দেখলেন যে তাঁর স্বামী মালবিকাকে ভালোবাসে, তখন স্বামীর প্রতি যে ভালোবাসা এই নারীর, সেই ভালোবাসার টানে, সেই ভালোবাসার প্রতি দায়বদ্ধতার কারণে, স্বামীর ভালোর কারণে মালবিকার সঙ্গে অগ্নিমিত্রের এই সম্পর্ককে তিনি বিবাহের স্বীকৃতি দিলেন, পরিণয় পর্যন্ত তাকে স্বীকৃতি দিলেন, মেনে নিলেন। এই যে নারীর একদিকে কঠোর একটা হিংসার রূপ, অন্যদিকে তার যে কোমলতা, তার যে উদারতা, এই যে পতির ভালোতেই একজন নারীর, একজন স্ত্রীর ভালো, সেই বোধটা কিন্তু এখানে ধারিণীর মধ্যে আছে। এবং একটা অপত্য স্নেহ আছে, সেটা কার প্রতি না কিছুটা মালবিকার প্রতি, কারণ মালবিকার সঙ্গে এই ধারিণীর একটা বয়সের পার্থক্য আছে। ফলে এই সমস্ত দিক থেকেই স্বামীর মালবিকার প্রতি যে ভালোবাসাটা, তাকে তিনি কিন্তু স্বীকৃতি দিচ্ছেন। এখানেই বোধহয় নারীর যে কঠোর আর কোমল রূপটা, দুই দিকটার অপূর্ব সমন্বয়ে আমাদের ধারিণী কিন্তু একটা অন্য মাত্রা পাচ্ছে। আবার ইরাবতী বলে যে নারীর কথা আমরা জানতে পারি, যিনি আমাদের বলা যেতে পারে অগ্নিমিত্রেরই আর এক স্ত্রী, আর এক রানী, তার যে নায়িকা সুলভ যে প্রগলভতা কিংবা তার যে ঈর্ষাকাতর রূপটাকে দেখানো হয়েছে, সেটা একান্তভাবেই জীবন্ত এবং সজীব। তবে এই নাটকে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কিন্তু বিদূষক চরিত্রটি। এই বিদূষকের ভূমিকা কিন্তু এই নাটকের ঘটনা নিয়ন্ত্রণে একটা বিরাট ভূমিকা নিয়েছে। কারণ বিদূষক না থাকলে মালবিকা আর অগ্নিমিত্রের কিন্তু মিলন হতো না। বিদূষকই কিন্তু নাট্য ঘটনা নিয়ন্ত্রণে একটা বিরাট ভূমিকা নিচ্ছে। অর্থাৎ আমরা সংস্কৃত নাটকে যে বিদূষক চরিত্রদের কথা পাই, বিদূষক মানে সে কিন্তু রাজার শুধু মনোরঞ্জন করে না, বিদূষকের কিন্তু একটা বড় ভূমিকা থাকে রাজার সঙ্গী রূপে, রাজাকে উপযুক্ত সময়ে উপযুক্ত মন্তব্য করে, তাকে উপযুক্ত পরামর্শ দিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করা। এটা অর্থাৎ এখানে বলা যেতে পারে বিদূষকের ভূমিকাটা অনেকটা একজন প্রিয় বন্ধুর যেমন ভূমিকা থাকে, সখার যেমন ভূমিকা থাকে, অনেকটা তাই এই নাটকে কিন্তু বিদূষকের সেই ভূমিকাটা আমরা লক্ষ্য করতে পারি। ফলে সেই দিক থেকে আমরা শুধু এখানেই নাটকটার ভূমিকা শেষ হয়ে যাচ্ছে না, আমরা যখন পরবর্তীকালে বাংলা নাটক পড়ব তখন কিন্তু আমরা বারবার লক্ষ্য করব যে আমাদের বাংলা নাটকে এই বিদূষক জাতীয় চরিত্র কিন্তু বারবার ঘুরে ফিরে এসেছে। তারা শুধুমাত্র সংস্কৃত নাটকে বিদূষক থাকে এবং সংস্কৃত নাট্যরীতি মেনে আমাদের বাংলা নাটকের সূচনা হয়েছিল, কিংবা পরেও বাঙালি নাটককাররা বা বাংলা নাটক লিখতে গিয়ে আমাদের নাটককাররা সংস্কৃত নাট্যাদর্শকে ছাড়তে পারেননি, সেই জন্যই তারা বিদূষক চরিত্রটাকে তৈরি করেছেন তা নয়। এই যে বিদূষক শুধু হাসির উপাদান নয়, তাকে দিয়ে যে নাট্য ঘটনাকে অনেকভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই দিক থেকে কিন্তু বিদূষক চরিত্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে নায়ক চরিত্রকে পরিস্ফুট করবার জন্য। আমরা যখন অনেক পরে রবীন্দ্রনাথের লেখা রাজা ও রানীর মতো নাটক পড়ব, সেখানেও তো দেখতে পাবো যে আমাদের রাজা বিক্রমদেবের বাল্য সখারূপে যে দেবদত্তকে দেখানো হয়েছে, সেই দেবদত্ত তো অনেকটা সংস্কৃত নাটকের বিদূষক জাতীয় চরিত্রের মতোই, কিন্তু
তারও কিন্তু ভূমিকা রয়েছে রাজাকে একটা সঠিক পথে দিশা দেখানোর ব্যাপারে। ফলে সংস্কৃত নাটক শুধু সংস্কৃত নাটকের পরিসরে সীমাবদ্ধ থাকছে না, বাংলা নাটকের চরিত্র সৃষ্টি থেকে শুরু করে নাট্য ঘটনা তৈরির ক্ষেত্রে এই ধরনের নাটকের যে একটা বিরাট অবদান আছে সেটা কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে। আর আলাদা করে আমরা বিদূষক ছাড়া রাজার কথা তো আগেই আমরা বলেছি। তো রাজার চরিত্র সম্পর্কে যে কথা প্রথমেই বলা হয়েছিল যে রাজা তিনি একই সঙ্গে রাজা এবং একই সঙ্গে প্রেমিক। তার একাধিক স্ত্রী থাকলেও মালবিকার প্রতি তিনি প্রেমাসক্ত হচ্ছেন, কিন্তু সেই প্রেমকে কখনোই তিনি ভোগের দৃষ্টিতে দেখেননি। এই যে চারিত্রিক উদারতা, প্রেমিক রূপে তার এই যে প্রেম সম্পর্কে একটা শুদ্ধতার বোধ, এটাই কিন্তু এই নাটক সম্পর্কে রবীন্দ্রনাথের যে কথাটুকু যে তিনি তার পৃষ্ঠপোষকের মনোরঞ্জনের জন্য নাটকটাকে নিছক ভোগের দৃষ্টিতে দেখেননি বা দেখাননি, সেইটা কিন্তু তৈরি হচ্ছে রাজা অগ্নিমিত্র চরিত্রটিকে সামনে রেখেই। অন্যদিকে পঞ্চাঙ্ক বিশিষ্ট আরও একটি নাটকের কথা কালিদাসের বলতে হয়, সেটার নাম হচ্ছে বিক্রম উর্বশীয়ম, বা আমরা বলে থাকি বিক্রম উর্বশী। এই যে বিক্রম উর্বশীয়ম বা বিক্রম উর্বশী নাটকটি, এই নাটকের নামকরণ নিয়ে একটু আগে কথা বলতে হয় যে এই নাটকের নামকরণ বিক্রম উর্বশী। এখানে কি বিক্রম আর উর্বশী বলে দুটি চরিত্র আছে, যেমনটা আমরা পাচ্ছিলাম মালবিকা অগ্নিমিত্রম নাটকে, যে সেখানে মালবিকার অগ্নিমিত্র বলে দুটি ক্যারেক্টার আছে, তাদের নামে কালিদাস নামকরণ করেছিলেন। এখানেও কি তাহলে বিক্রম আর উর্বশী আছে? না, এখানে কিন্তু বিক্রম আর উর্বশী দুটি চরিত্র নেই, বরং বিক্রম নেই, উর্বশী আছে। বিক্রম হচ্ছে এখানে যার বিক্রমের কথা বলা আছে, বিক্রম মানে এখানে সাহস, যুদ্ধে যিনি বিক্রম দেখিয়ে কাউকে উদ্ধার করেন, তার সেই পরাক্রমী ভূমিকাটাকেই তো বিক্রম অর্থে ব্যবহার করা যায়। এখানে বিক্রমের দ্বারা উর্বশীকে জয় করবার ঘটনাটাই কিন্তু নাটকের মধ্যে দেখানো হয়েছে, এবং সেই বিক্রম যিনি দেখিয়েছেন তিনি হচ্ছেন পুরুরবা। রাজা পুরুরবা এবং উর্বশী, স্বর্গের উর্বশী রূপে, যে স্বর্গের যিনি উর্বশী আর কি, সেই উর্বশীর আর আমাদের পুরুরবা, এই দুই ক্যারেক্টার, তাদের যে প্রেম, সেটাই হচ্ছে বিক্রম উর্বশী নাটকের বিষয়বস্তু। এখন এই পুরুরবা আর উর্বশীর যে গল্পটা, এটা আমাদের যজুর্বেদে আছে, ঋগ্বেদে আছে, আমাদের বিভিন্ন পুরাণেও পাওয়া যায়। তবে যজুর্বেদে পুরুরবা আর উর্বশীকে অগ্নি জ্বালানোর যে কাঠ, সেই কাঠের রূপক হিসাবে দেখানো হয়েছে, যে সেটা এরা আসলে কোনো চরিত্র নয়, এরা আসলে অগ্নি জ্বালানোর কাঠ স্বরূপ। কিন্তু ঋগ্বেদে পুরুরবা আর উর্বশীকে প্রেমিক প্রেমিকা রূপেই দেখানো হয়েছে, এবং উর্বশী আর পুরুরবার এই প্রেম কাহিনী আমাদের বিভিন্ন পুরাণেও রয়েছে। কিন্তু সেই পৌরাণিক প্রসঙ্গকে আমাদের কালিদাস তাঁর মতো করে মৌলিকভাবে, তাঁর মতো করে স্বাধীন কল্পনা শক্তি দিয়ে তিনি কিন্তু এই নাটকটাকে সাজিয়েছেন। এখন এই নাটকের বিষয়বস্তুটা কীরকম আছে না, এই নাটকে দেখানো হয়েছে যে স্বর্গের যিনি উর্বশী, তিনি একদা তাঁর সখীদের সঙ্গে কৈলাসে মহাদেব পূজা করে যখন ফিরছিলেন, তখন পথে তিনি অসুরদের দ্বারা বিপর্যস্ত হন। এই অবস্থায় অসুরদের সঙ্গে লড়াই করে তাকে উদ্ধার করেন রাজা পুরুরবা, এবং এই উদ্ধার করবার খেতাব বা পুরস্কার স্বরূপ গন্ধর্বরাজ এই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরুরবাকে তার বিক্রমের জন্য তাকে তিনি প্রশংসিত করেন। এই যে বিক্রম দেখাচ্ছেন তিনি, এই বিক্রম দেখিয়ে তিনি কি করছেন না, অসুরদের হাত থেকে উর্বশীকে রক্ষা করছেন। সেই উর্বশী শেষ পর্যন্ত কি হচ্ছে না, এই পুরুরবার প্রতি প্রেমাসক্ত হচ্ছে, এবং পুরুরবাও উর্বশীর প্রতি প্রেমাসক্ত হচ্ছে। তাহলে এই হচ্ছে জায়গাটা, যে বিক্রমের দ্বারা উর্বশীর মন জয় করছে কি না রাজা পুরুরবা, এবং রাজা পুরুরবা নিজেও উর্বশীর প্রতি প্রেমমুগ্ধ হচ্ছেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এরপর আমরা দেখতে পাবো যে যখন রাজা তাঁর রাজ পরিবারে, তাঁর বলা যেতে পারে রাজ উদ্যানে যখন ঘুরে বেড়াচ্ছেন, তখন সেখানে আড়ালে আবডালে থেকে রাজাকে দেখবার চেষ্টা করছেন উর্বশী। পত্র লিখছেন, যে পত্র গিয়ে পৌঁছচ্ছে রাজার প্রধানতম পাটরানীর হাতে, এবং সেই পাটরানী এই সমস্ত জেনে প্রাথমিকভাবে রাজার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন। এরপর ঘটনাচক্রে যেটা দেখানো হচ্ছে, যে এই সময় স্বর্গের দুদেশে আমাদের উর্বশীকে ডাক দিচ্ছে, যে স্বর্গে দেবরাজ ইন্দ্রের সভায় সেখানে একটি নাটকের অভিনয় হবে যার নাম লক্ষ্মীর স্বয়ংবর, এবং সেখানে লক্ষ্মী চরিত্রে অভিনয় করতে হবে কাকে না, এই আমাদের উর্বশীকে।
এবার ঘটনাটা যেটা হলো যে উর্বশী সেখানে সেই লক্ষ্মীর চরিত্র অভিনয় করতে গিয়ে তিনি যখন পুরুষোত্তম বিষ্ণুকে সম্বোধন করছেন, তখন পুরুরভার প্রতি অত্যন্ত প্রেমাসক্ত থাকার দরুন তিনি পুরুষোত্তম শব্দটি না বলে মুখ দিয়ে বলে ফেললেন কি না পুরুরভা শব্দটি। এবার দেবতাদের সভায় যে নাটক অভিনীত হয় সেই নাটকের প্রধানতম নির্দেশকের কাজ করে থাকেন কিনা ভরতমুনি। ভরতমুনি তাঁর এই অভিনয়ে উর্বশীর এই রকম ব্যবহারে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হয়ে তাকে অভিশাপ দিচ্ছেন যে তুমি মর্তে মানব জন্মগ্রহণ করো, কারণ মর্তে মানব জন্মগ্রহণ করতে তখনই পাঠানো হয় যাতে সে মর্তে মানুষের জন্ম নিয়ে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে কাটায়। কিন্তু এই পুরুরভার সঙ্গে উর্বশীর প্রেমের কথা জানতেন স্বর্গের ইন্দ্র। ইন্দ্রকে বিভিন্ন সময় বিপদ থেকে উদ্ধার করেছেন রাজা পুরুরভা, তাই পুরুরভার সঙ্গে তার একটা বন্ধুত্বের সম্পর্ক আছে, একটা কৃতজ্ঞতার সম্পর্ক আছে। তাই তিনি কি করলেন, উর্বশীর প্রতি ভরতমুনির যে অভিশাপ তাকে তিনি আশীর্বাদে রূপান্তরিত করলেন এইভাবে যে যখন তুমি মর্তেই জন্মগ্রহণ করছো তখন তুমি মর্তে জন্মগ্রহণ করো এবং সেখানে তুমি তোমার সাথে যেন তুমি বলা যেতে পারে তোমার সাথে পুরুরভার মিলন হয় এবং সেই পুরুরভা এবং উর্বশীর মিলনে যে সন্তানের জন্ম হবে সেই সন্তানের মুখ দেখে তারপর তুমি ফিরে আসবে। অর্থাৎ বন্ধু যিনি বিপদে পাশে দাঁড়ান সেই পুরুরভার মুখের দিকে তাকে পুরুরভা যেহেতু উর্বশীকে ভালোবাসে তাই তার কাছে উর্বশীকে পাঠিয়ে দেবার একটা ভাবনা চিন্তা করলেন দেবরাজ ইন্দ্র। তবে এ প্রসঙ্গে একটু মনে রাখতে হবে যে এখানে মর্তে জন্ম নেওয়ার কথার অর্থ হচ্ছে যে মর্তে ঠিক আমাদের মঙ্গল কাব্যের যেমনভাবে বিষয়টা থাকে যে মর্তের সেই স্বর্গপ্রস্থ দেবদেবীরা তারা একেবারে মানুষ জন্ম নিয়ে তাদের একটা নতুন শুরু হয়, এখানে ব্যাপারটা কিন্তু ঠিক তা নয়। মর্ত জন্ম অর্থে এখানে মর্তে পাঠিয়ে দেওয়াই আমরা ধরব। তো এবার যেটা বলছিলাম আমরা যে এরপর যেটা হলো যে আমাদের যিনি আমাদের পাট রানী রূপে আমাদের পুরুরভা স্ত্রীকে দেখানো হয়েছে প্রধানতম মহিষী রূপে, তিনি কি করলেন না, তিনি যখন জানতে পারলেন যে পুরুরভা স্বামী পুরুরভা উর্বশীর প্রতি প্রণয়াসক্ত প্রেমমুগ্ধ, তখন এখানেও আমরা দেখতে পাবো যে কালিদাস তার নাটকে নারীদেরকে পাটরানীদেরকে যেভাবে আঁকছেন তাদের সবথেকে চরিত্র বৈশিষ্ট্যটা হচ্ছে যে প্রাথমিকভাবে তারাও নারী হিসাবে কখনোই চাইবে না তাদের ভালোবাসার মানুষটা আর কোনো নারীকে ভালোবাসুক বা তাকে ঘরে নিয়ে আসুক, কিন্তু নারীর যে একটা বলা যেতে পারে মঙ্গলময়ী একটা জননী সত্তার মতো তার যে একটা অবস্থান, একটা কল্যাণময়ী রূপ, যে একটা কোমল রূপ যেখানে স্বামীর ভালোটুকু তারা সবসময় চায়। তাই একদিন দেখা গেল যে এই পুরুরভার যিনি পাটরানী তিনি চন্দ্র রোহিণী যোগে ব্রত উদযাপন উপলক্ষে রাজাকে একটি কথা বললেন যে রাজা, আমি আজকে আপনাকে কথা দিচ্ছি আপনি যে নারীকে ভালোবাসবেন মনে মনে, সেই নারীও যদি আপনাকে মনে মনে ভালোবাসে তাহলে আমি উভয়ের মিলন ঘটিয়ে দেবার চেষ্টা করব। এবং আড়াল থেকে এই সংবাদ কিন্তু শুনে নিচ্ছে কে না উর্বশী, ফলে তাদের আর মিলনের পথে কোনো বাধা থাকছে না। যদিও নাটকের চতুর্থ অঙ্ক ইত্যাদিতে আমরা দেখতে পাবো যে একটা সাময়িক একটা বিচ্ছেদ বেদনার যন্ত্রণা তৈরি করা হচ্ছে পুরুরভা আর উর্বশীর মধ্যে, যেখানে অমাত্যদের ওপর রাজ্যভার অর্পণ করে কৈলাসে গন্ধমাদন বনে আমাদের রাজা পুরুরভা উর্বশীকে নিয়ে ঘুরতে যাচ্ছেন এবং সেখানে ঘটনাচক্রে রাজার সঙ্গে সামান্য মান অভিমান পর্বে আমরা দেখতে পাবো যে উর্বশী কার্তিকের যে বলা যেতে পারে কুমার বন, যে বনে নারীদের প্রবেশ নিষিদ্ধ ছিল, সেই কুমার বনে প্রবেশ করছে এবং শাপগ্রস্ত হয়ে লতায় পরিণত হচ্ছে। তখন রাজা এই উর্বশীকে তার প্রেমিকাকে না খুঁজে পেয়ে যেভাবে পাগলের মতো গান করতে শুরু করলেন, সেই গানগুলো কিন্তু চমৎকার বলা যেতে পারে গীতি কবিতার একটা আবেদন তৈরি করছে। এবং বিক্রম উর্বশী নাটককে স্বয়ং সুকুমার সেনের মতো সমালোচকেরা বলছেন যে এটা কালিদাসের শুধু নাটক নয়, এটা হচ্ছে গীতিনাট্য। এবং সেই গীতিনাট্য হবার সবথেকে বড় কারণ হচ্ছে এই নাটকের এই চতুর্থ অঙ্কে রাজার উর্বশীকে হারিয়ে যে গান। যদিও শেষ পর্যন্ত একটি বলা যেতে পারে অলৌকিক মুনির সহায়তা নিয়ে তিনি শেষ পর্যন্ত সেই লতা থেকে আবার উর্বশীকে উদ্ধার করেন।
কিন্তু এই চতুর্থ অঙ্কে রাজার উর্বশীকে হারিয়ে যে গান, সেই গানগুলোই কিন্তু এই নাটকটিকে গীতিনাট্যের উপযোগী উপাদান সরবরাহ করেছে, যেটা এই নাটকের একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং শেষ পর্যন্ত এই নাটকের যে ঘটনাধারা, তাতে আমরা দেখতে পাবো যে শেষ পর্যন্ত তাদের সন্তান হচ্ছে। এবার সন্তান যখন হয়েছে পুরুরবা আর উর্বশীর, তখন উর্বশীকে তো ফিরে যেতেই হবে আবার স্বর্গে, সেই রকমই কথা ছিল। কিন্তু রাজা পুরুরবা, যিনি বিপদে আপদে দেবরাজ ইন্দ্রের পাশে দাঁড়ান, সেই রাজার প্রতি, পুরুরবার প্রতি কৃতজ্ঞতা বশত তাঁর সুখের দিকে তাকিয়ে তিনি শেষ পর্যন্ত তাঁর যে অভিশাপ তার উপর ছিল যে তাকে ফিরে আসতে হবে, সেই অভিশাপ তিনি তুলে নিচ্ছেন। উর্বশীকে নিয়েই তিনি রাজা বাকি জীবনটা কাটাতে পারবেন, এই রকমই কথা দেওয়া হচ্ছে। এবং মিলনের আনন্দের মধ্যে, যদিও রাজা তার রাজ্যের ভার এবার তার সন্তানের ওপর ছেড়ে দিচ্ছেন। তো এই মোটামুটিভাবে নাটকটির অর্থাৎ বিক্রম উর্বশী নাটকের বিষয়বস্তু। তো এই নাটকের যে বিশেষত্বের জায়গা, তা হচ্ছে যে আমাদের ঋগ্বেদ কিংবা যজুর্বেদ কিংবা আমাদের পুরাণে এই বিক্রম উর্বশী নাটকের যে বিষয়বস্তু, অর্থাৎ পুরুরবার উর্বশীর প্রেমের যে গল্পটা, সেটা থাকলেও আমাদের কালিদাস কিন্তু সেই নাটককে তার নিজস্ব কল্পনায় নতুনভাবে উপস্থাপন করেছেন। বিশেষত তাঁর সৃষ্টিতে এই নাটক একটি চমৎকার গীতিনাট্য যে হয়ে উঠেছে, সে কথা আমরা আগেই বললাম। নাটকের গানগুলো অত্যন্ত মধুর এবং সময় উপযোগী, এবং রাজা চরিত্রটাকেও তিনি চমৎকারভাবে, মানে পুরুরবা চরিত্রটাকেও তিনি চমৎকারভাবে অঙ্কন করেছেন, যে তিনি একদিকে বীর, তাই জন্যই তো নাটকের নাম বিক্রম উর্বশী। আবার কিন্তু সেই বীরের হৃদয়টাও যে কতখানি কোমল হতে পারে। তিনি যেমন সন্তান বৎসল, তেমনি তার প্রিয়তমাকে হারিয়ে তার যে বিরহ, সেই যে কোমল হৃদয়, যেখানে নারীর মতোই একজন পুরুষ, যিনি বিক্রমে অসুরদের হাত থেকে একজন নারীকে রক্ষা করতে জানেন, তার জন্য প্রশংসিত হন। রাজা বলা যেতে পারে ইন্দ্র যেখানে এই রাজার দ্বারা উপকৃত হন, সেই রাজার অন্তরটাও যে কতখানি কোমল হতে পারে নারীর মতোই, যেখানে প্রিয়তমাকে হারিয়ে তিনি ক্রন্দন করেন, সেই জায়গাগুলো কিন্তু এই চরিত্রটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। এছাড়া এই নাটকের চতুর্থ অঙ্কের কথা আমরা আগেই বললাম, যেটা নাটকীয় উৎকণ্ঠা কৌতূহলে যথেষ্ট ভরা। এই অঙ্কের গানগুলোর কথাও বিশেষভাবে উল্লেখ করতে হয়। সুকুমার সেন বলছেন যে এই নাটকের এই যে চতুর্থ অঙ্কের গানগুলো, এগুলোর মধ্যে এই গানগুলোর মধ্যে অপভ্রংশের ছায়া আছে, এবং এই গানগুলো সেই সময়কার লৌকিক যে গান, তার যে একটা বলা যেতে পারে দৃষ্টান্ত কেমন হতে পারে, এই গানগুলি তারই পরিচয় বহন করে। এছাড়া এই নাটকটার আলাদা করে যে বিশেষত্বের জায়গাটি বিশেষত সুকুমার সেনই বলছেন, সেটাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যে তিনি বলছেন যে এই নাটকের সবথেকে বিশেষত্বের জায়গা হলো যে এই নাটকের মধ্যে আমাদের বাংলা পরবর্তীকালে যে কাব্যধারা, তার কিছু কিছু উপাদান বা লক্ষণ কিন্তু লুকিয়ে আছে। যেমন উর্বশী, তার যে নাটকের পার্ট যে ছিল, অভিনয়ের যে অভিনয় সে অভিনয় করছিল যে চরিত্রে, যেখানে সে লক্ষ্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে পুরুষোত্তমের জায়গায় পুরুরবা বলার জন্য তাকে শাপগ্রস্ত হতে হচ্ছে, স্বর্গে তাকে আসতে হচ্ছে, স্বর্গ থেকে তাকে মর্তে আসতে হচ্ছে। এইগুলোর মধ্যে তো সেই আমাদের মঙ্গল কাব্যে দেবতাদের শাপগ্রস্ত হয়ে কোনো দেবী বা দেবতার পুজো প্রচারের জন্য এই মর্তে জন্মগ্রহণ করবার যে ঘটনাগুলো, তারই যেন একটা পূর্ব লক্ষণের মধ্যে আমরা পাই। এছাড়া নাটকটির মধ্যে আমরা দেখতে পাবো যে এটা নাটক হলেও রূপকথার আমেজটাকে এখানে কিন্তু চমৎকারভাবে ধরা হয়েছে। এই যে স্বর্গের এই যে আমাদের উর্বশী, তিনি যেভাবে বনের মধ্যে হারিয়ে যাচ্ছেন, লতায় পরিণত হচ্ছেন, মনির পর্শে তাকে আবার পুনরুদ্ধার করা হচ্ছে, এই ঘটনাগুলো তো চমৎকার শুধু নাটকীয় সাসপেন্স, উৎকণ্ঠা, কৌতূহল তৈরি করছে না, নাটকীয় উপাদান হিসেবে যেমন এর একটা গুরুত্ব আছে, তেমনি রূপকথার গল্পের যে অলৌকিক অবিশ্বাস্য প্রসঙ্গগুলো, সেই উপাদানগুলোও কিন্তু এগুলো রক্ষা করছে। ফলে রূপকথার আমেজটা কিন্তু এই নাটকের মধ্যে একটা অন্যতম সম্পদ বলে আমরা মনে করতে পারি। এরপর আমরা যদি কালিদাসের শেষ সৃষ্টি, তার অমর সৃষ্টিরূপে যেটাকে আমরা চিহ্নিত করব, যে নাটকের সূত্র ধরেই কালিদাস পাশ্চাত্য সমালোচকদের কাছে, স্রষ্টাদের কাছে সর্বাধিক পরিচিত, সেই নাটকটি হচ্ছে তার অভিজ্ঞান শকুন্তলম নাটক। এই নাটকের গল্পটা মোটামুটিভাবে আমরা সকলেই জানি। এই নাটকের বিষয়ে আমরা সকলেই জানি যে একদা রাজা দুষ্যন্ত, তিনি বলা যেতে পারে মৃগয়া করতে গিয়ে তিনি মৃগয়ার পিছু ধাবন করে শেষ পর্যন্ত কর্ণমুনির আশ্রমে যান, এবং সেখানে কর্ণমুনির পালিতা কন্যা
শকুন্তলার প্রেমে মুগ্ধ হচ্ছেন এবং অনসূয়া এবং প্রিয়ংবদা দুই সহচরীর সাহচর্যে শেষ পর্যন্ত তাদের গান্ধর্ব মতে বিবাহ হচ্ছে। এরপর তাকে আবার রাজ্যে ফিরিয়ে নিয়ে যাবার প্রস্তাব দিয়ে, পরামর্শ দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে রাজা নিজের নামাঙ্কিত আংটি এই বলা যেতে পারে শকুন্তলার হাতে পরিয়ে দিয়ে বা তাকে দিয়ে তিনি চলে যাচ্ছেন রাজ্যে হস্তিনাপুরে। কিন্তু তার রাজ্যে চলে যাওয়ার পর দীর্ঘদিন কেটে গেলেও এই রানী মানে বলা যেতে পারে শকুন্তলাকে কিন্তু তিনি আর ফিরিয়ে নিয়ে গেলেন না। এর মধ্যে একটা ঘটনা ঘটল যে শকুন্তলা তার পতিবিরহে এতটাই উন্মনা হয়েছিলেন যে তার আশ্রমে যখন কর্ণমুনির অনুপস্থিতিতে তার আশ্রমের অতিথি পরিচর্যার দায়িত্ব ছিল তার হাতে, সেই সময় তিনি কি করলেন না, কোপপরায়ণ ঋষি দুর্বাসা এসে তার উপস্থিতি জানান দিল। স্বামীর চিন্তায় বিভোর হওয়ার জন্য শকুন্তলা সে কথা জানতেও পারলেন না, ফলে তাকে শাপগ্রস্ত হতে হলো। যেখানে তাকে বলা হলো যে যার চিন্তায় তুমি উন্মুখ সেই ব্যক্তি তুমি স্মরণ করিয়ে দিলেও তোমাকে স্মরণ করতে পারবে না। এরকম নানা ঘটনার প্রেক্ষাপটে আমরা দেখতে পেলাম যে শকুন্তলা শেষ পর্যন্ত রাজার কাছে গেলেও রাজা তাকে চিনতে পারল না, এবং নানা ঘটনার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, অনেক দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে মেনকা অর্থাৎ যিনি শকুন্তলার প্রকৃত মা, সেই মেনকার সান্নিধ্যে শেষ পর্যন্ত স্বর্গে মারীচের আশ্রমে তিনি স্থান পাচ্ছেন আমাদের শকুন্তলা, এবং সেখানে তার সন্তানের জন্ম হচ্ছে। এবং নানা ঘটনার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো যে আমাদের বলা যেতে পারে দুষ্যন্তের সঙ্গে শকুন্তলার একটা আনন্দদায়ক মিলনের মধ্য দিয়ে, সন্তানের মুখ দেখার মধ্য দিয়ে, দুজনের একটা মিলনের মধ্য দিয়ে এই নাটকের পরিসমাপ্তি ঘটছে। এখন এই যে নাটকটা, এই নাটক সম্পর্কে আমরা আগেই বলেছি যে পাশ্চাত্য সমালোচক ও স্রষ্টাদের কাছে যারা ভারতীয় সৃষ্টি, ভারতীয় সাহিত্য, প্রাচ্য সাহিত্য সম্পর্কে আগ্রহী, তাদের কাছে অন্যতম নাটককার রূপে, স্রষ্টা রূপে যিনি পরিচিত তিনি হচ্ছেন কালিদাস। সংস্কৃত নাট্য সাহিত্য তাদের কাছে কালিদাসের সূত্রেই পরিচিত, এবং কালিদাসের যে অমর সৃষ্টির জন্য সেই জায়গাটা তৈরি হতে পেরেছে সেটা কিন্তু তার এই অভিজ্ঞান শকুন্তলম নাটক। এই নাটকের সবথেকে বড় যে দিকগুলো সেগুলো সম্পর্কে যদি আমরা বলি, যে এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তু সম্পর্কে অনেকেই মনে করেন যে এর বিষয়বস্তু মহাভারতের আদি পর্বে রয়েছে, কিন্তু সুকুমার সেন প্রমাণ করে দেখাবার চেষ্টা করছেন যে অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিষয়বস্তু কালিদাস নিছক মহাভারত থেকে গ্রহণ করেছেন এমনটা নয়, বরং তিনি পরিষ্কার বলছেন যে এই দুষ্যন্ত শকুন্তলার গল্পটা লৌকিকভাবে মানুষের মুখে মুখে এই গল্পটা প্রচলিত ছিল। সেই লৌকিক উৎসই কালিদাসকে তাঁর মতো করে নাটকটিকে লিখতে সাহায্য করেছে। তাছাড়া মহাভারতের প্রসঙ্গ থেকে তিনি অনেক জায়গাতেই সরে এসেছেন, নতুন কিছু সৃষ্টি করেছেন। যেমন দুর্বাসার যে অভিশাপ, এই প্রসঙ্গটি কিন্তু কালিদাসের একেবারে মৌলিক সৃষ্টি, এবং আমরা জানি এই নাটকের ঘটনাধারার যে গতি প্রকৃতি তাতে কিন্তু বিরাট একটা ভূমিকা নিয়েছে দুর্বাসার অভিশাপ। এই দুর্বাসার অভিশাপ যেন একটা বলা যেতে পারে দুঃখ তপস্যার মধ্য দিয়ে আমাদের দুষ্যন্তের প্রতি শকুন্তলার যে প্রেম, সেই প্রেমকে শুদ্ধ করে নিয়েছে। আমরা আগেও বলেছি কালিদাসের কাব্যে, কালিদাসের নাটকে প্রেমকে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু প্রেমের কোনো ভোগোন্মত্ত রূপ নয়, তার একটা ত্যাগের রূপ, তার একটা শুদ্ধ বিশুদ্ধ কল্যাণময় রূপটাকে তিনি আঁকবার চেষ্টা করেছেন। তাই তো অতিথি সৎকারের দায়িত্ব ছিল যে শকুন্তলার ওপর, সেই শকুন্তলা অতিথি সৎকারের দায়িত্ব ভুলে সে সবসময় চিন্তিত ছিল তার স্বামী দুষ্যন্তকে নিয়ে, যার ফলে অতিথি তার সেবা না পেয়ে শেষ পর্যন্ত তাকে অভিশাপ দিচ্ছে। এই অভিশাপের প্রয়োজনীয়তা ছিল, এই অভিশাপ পেয়েছিল বলেই অনেক দুঃখ কষ্ট তপস্যার মধ্য দিয়ে শেষ পর্যন্ত তার প্রেম শুদ্ধ রূপ লাভ করেছে, প্রেম কল্যাণময় রূপ লাভ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরও যখন তার প্রাচীন সাহিত্য গ্রন্থে এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিষয়টাকে নিয়ে ব্যাখ্যা করছেন, তখন তিনি দুর্বাসার অভিশাপের একটা তাৎপর্যকে খোঁজার চেষ্টা করছেন। কেন দুর্বাসার অভিশাপ তার উপর পড়েছিল? না, শকুন্তলার যে স্বার্থকেন্দ্রিক আত্মসর্বস্ব প্রেম, যে প্রেম তার বলা যেতে পারে অতিথি সৎকারের দায়িত্ব ভুলে যায়, পিতা কর্ণমুনির তার উপর দেওয়া দায়িত্বকে সে অস্বীকার করে, সেই প্রেম যা আত্মসর্বস্ব
একান্তভাবেই যা স্বার্থ সর্বস্ব, সেই প্রেমকে সেই স্বার্থ সর্বস্ব ও আত্মকেন্দ্রিকতা থেকে সরিয়ে নিয়ে এসে তাকে কল্যাণময় একটা রূপে পরিণত করবার দরকার ছিল। শকুন্তলার আত্ম উপলব্ধির প্রয়োজন ছিল, শকুন্তলার ত্যাগ ও তপস্যার প্রয়োজন ছিল। সেই জন্যই তার উপর দুর্বাসার এই অভিশাপ আসলে তাকে তার ভুলটাকে চিনিয়ে দেবার জন্য প্রয়োজন ছিল। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন যে প্রেমের একটা কল্যাণময় রূপ সবসময় কালিদাস আঁকতে চেয়েছেন। তাই যিনি ভুল করেছেন তাকে সেই কল্যাণময় রূপে উন্নীত করতে গেলে প্রেমের, তাকে ত্যাগের মধ্য দিয়ে যেতে হবে। ভোগ থেকে ত্যাগের মধ্য দিয়ে গেলে তবেই তো প্রেমের শুদ্ধতম রূপটা প্রকাশ পাবে। তাই জন্যই তো এই দুর্বাসার অভিশাপ, এই অভিশাপ এসেছিল বলেই তো অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে শকুন্তলাকে শেষ পর্যন্ত তার স্বামীকে পেতে হয়েছে। এই যে ত্যাগটা যদি না পেত, এই ত্যাগটা যদি তার জীবনে না আসতো, এই দুঃখ যন্ত্রণার রাতগুলো দিনগুলো যদি না তার জীবনে আসতো, তাহলে প্রেমের শুদ্ধতম রূপে সে নিজেকে উজ্জ্বল করতে পারত না। সেই জন্যই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেন শকুন্তলা একটি পূর্ব মিলন ও একটি উত্তর মিলন আছে। পূর্ব মিলনে প্রেম ছিল ভোগোন্মত্ত, কামনামত্ত। উত্তর মিলনে সেটা দুতরফেই, রাজার তরফ থেকেও এবং বিশেষত শকুন্তলার তরফেও। এখানে প্রেমের একটা ভোগোন্মত্ত রূপকে দেখানো হয়েছে অবশ্যই, কিন্তু উত্তর মিলনে যেখানে সন্তানকে নিয়ে মারীচের আশ্রমে রাজা দুষ্যন্তের সঙ্গে পুনরায় মিলিত হচ্ছেন আমাদের শকুন্তলা, সেখানে কিন্তু প্রেমের একটা ভোগোন্মত্ত রূপ নয়, কল্যাণময় রূপ। যে প্রেম অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে, তপস্যার মধ্য দিয়ে নিজেকে শুদ্ধ করে নিয়েছে, খাঁটি করে নিয়েছে। এটা কিন্তু এই নাটকে কালিদাসের একটা মৌলিক সৃষ্টি, মৌলিক ভাবনা, যা তার প্রেম সম্পর্কিত ভাবনাটাকে তুলে ধরে। এবং এই প্রসঙ্গে আমরা আলাদা করে আর বলবো না, একটু বলতে হয় যে রবীন্দ্রনাথের জীবনে, তাঁর সাহিত্যেও কিন্তু কালিদাসের বিশেষত এই যে প্রেম ভাবনা, বিশেষত তার অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে প্রেম ভাবনা, তার বিরাট প্রভাব রয়েছে। প্রেমকে তার বাস্তব কর্মক্ষেত্র থেকে, যেখানে বহু মানুষের সঙ্গে আমাদের জীবন জড়িয়ে আছে, যাদের কল্যাণের সঙ্গে আমার জীবন জড়িয়ে আছে, সেই সম্পর্ক থেকে, সেই বাস্তবের মাটি থেকে যদি প্রেমকে বিচ্ছিন্ন করা হয়, তাহলে প্রেম কিন্তু বেঁচে থাকে না। সে হয় স্বার্থকেন্দ্রিক প্রেম, সে হয় সুখের জন্য প্রেম। সুখের জন্য প্রেম কখনো আমাদের জীবনকে সুখী করে না, বরং সুখ চলে যায়। এই যে ভাবনাটা রবীন্দ্রনাথ তার রাজা ও রানীর মতো নাটকে দেখাচ্ছেন, যেখানে বিক্রমদেব রাজ কর্তব্য ভুলে রানীকে নিয়ে শুধুমাত্র একটা অলীক সুখ স্বপ্নে ডুবে থাকতে চেয়েছিলেন, সেই যে জগৎটা, সেই জগৎটা থেকে রাজাকে বের করে আনবার জন্যই তো শেষ পর্যন্ত রানীকে, সুমিত্রাকে নিজের প্রাণ বিসর্জন দিতে হলো। বিক্রমদেবকে ঠান্ডা করতে কুমার সেনকে পর্যন্ত প্রাণ দিতে হলো। এই যে ভোগের দৃষ্টিতে প্রেমকে দেখা, সেই দেখা থেকে রাজা বিক্রমদেব যখন বেরিয়ে এলেন, তখনই তো তার কাছে প্রেমের প্রকৃত শুদ্ধ রূপটা উঠে এলো, যা তিনি কুমার সেন এবং ইলার মধ্যে লক্ষ্য করেছিলেন, যাদেরকে মিলিয়ে দিতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত পারেননি। এই যে রাজা ও রানী নাটকে রাজা ও বিক্রমদেবের যে ভোগোন্মত্ত প্রেম থেকে একটা ত্যাগের মহিমাই তার প্রেমের যে উপলব্ধি, যা তিনি কুমার ও ইলাকে দেখে তার এই ভুলটা তিনি বুঝতে পেরেছিলেন। এই যে প্রেমকে কল্যাণময় রূপে দেখানো, প্রেমকে আত্মকেন্দ্রিকতা বা সুখের জন্য দেখা বা আপন সুখের জন্য দেখা, সেখান থেকে সরিয়ে নিয়ে এসে প্রেমের একটা কল্যাণময় রূপ রবীন্দ্রনাথ তার সাহিত্যে, বিশেষত রাজা ও রানীর মতো নাটকে দেখাতে চেয়েছেন। তার আদর্শই তো তিনি পেয়েছেন তার এই আমাদের কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলমের মতো নাটক। এই কথা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে কালিদাসেরই নাটক আমাদের বাংলা নাটককে কিন্তু দারুণভাবে প্রভাবিত করেছে। শুধু আমাদের বাংলা নাট্য সাহিত্যে প্রথম দিকে নাটকের অভাবের জন্য বিভিন্ন সংস্কৃত নাটকের মতো কালিদাসের নাটকও অনুবাদ হয়েছে, সেই নাটক অভিনীত হচ্ছে, বা সেই নাটকের মধ্য দিয়ে বাঙালি নাটককাররা তাদের নাট্যচর্চার প্রাথমিক সূচনা করছেন, এটাই তো শুধু নয়। কিংবা আমাদের স্বয়ং যখন বাংলায় যাকে প্রথম মৌলিক নাটককার রূপে চিহ্নিত করা হয়, সেই মধুসূদন দত্ত যখন প্রথম পৌরাণিক নাটকটি লিখছেন শর্মিষ্ঠা, মনে রাখতে হবে এই যে পুরাণ নিয়ে তিনি নাটক লিখছেন, এই আদর্শ তিনি কোথায় পাচ্ছেন? কালিদাসের থেকেই তো পাচ্ছেন। কালিদাসেরও তো প্রত্যেকটি নাটকেরই বিষয়বস্তু কম বেশি পৌরাণিক। যে যখন প্রথম কেউ কিছু সৃষ্টি করে, বিশেষত নাটকের মতো ক্ষেত্রে, যে নাটককে অভিনীত হতে হবে, যেখানে দর্শক রুচি সহজে বদলায় না, সেখানে অচেনা বিষয়বস্তুকে নিয়ে আসার থেকে চেনা পথে হাঁটাটা অনেক সহজ। তাতে নিজেকে, নিজের নাটককে, নিজের সৃষ্টিকে প্রতিষ্ঠিত করা অনেক সহজ।
সেই জন্য কালিদাসও পুরাণের পরিচিত বিষয়কে লোককথায় প্রচলিত দুষ্যন্ত শকুন্তলার গল্পকেই তিনি কিন্তু বিষয়বস্তু হিসাবে গ্রহণ করেছিলেন। আমাদের নাটককার, বাঙালি নাটককার মধুসূদন দত্তও কিন্তু, মানে যিনি প্রথম, যার হাত ধরে মৌলিক বাংলা নাটকের সূচনা হয়েছিল বলে আমরা মনে করি, তাঁরও কিন্তু প্রথম সৃষ্টিটা ছিল পুরাণ নির্ভর নাটক। সেইটার মধ্য দিয়েই কিন্তু তিনি পৌঁছে গিয়েছিলেন শেষ পর্যন্ত ট্র্যাজেডি নাটকে কৃষ্ণকুমারীতে। ফলে এই যে মিলের জায়গা আমরা দেখতে পাই, সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং শুধু তার পাশাপাশি আরও যে দিকটা লক্ষ্য করতে হবে, যে এই নাটকে শর্মিষ্ঠা যযাতি যে কাহিনী, সেই কাহিনী, এই যে শর্মিষ্ঠা যযাতি, আবার এদিকে আমরা দেখতে পাবো যে দেবযানী, এই যে দেবযানী থাকা সত্ত্বেও শর্মিষ্ঠার প্রতি প্রেমমুগ্ধ হচ্ছে আমাদের, বলা যেতে পারে যযাতিকে দেখানো হচ্ছে। এই গল্পগুলো কোথাও কি বলা যেতে পারে কালিদাসের নাটকের যে গল্পগুলো, যেখানে প্রত্যেকটা নাটকেই কম বেশি দেখতে পাবো আমরা নায়ক রাজার স্ত্রী থাকা সত্ত্বেও তিনি আরও একজনের প্রতি প্রেমমুগ্ধ হচ্ছেন, এই গল্পগুলোর আদলটাই কি আমাদের শর্মিষ্ঠা দেবযানী যযাতির গল্প, যা আসলে পুরাণে থাকতে পারে, কিন্তু এই ধরনের নাটক লিখতে আমাদের মধুসূদনকে কোথাও কি প্রণোদিত করেনি, এটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। কিন্তু আমরা যেটা বলতে চাইছিলাম, যে এইভাবে বাংলা নাটককে শুধু প্রভাবিত করা নয়, আমরা ছিলাম রবীন্দ্রনাথে, শুধু এইভাবে নয়, শুধু আঙ্গিকে নয়, চরিত্র নির্মাণে নয়, কাহিনী পরিকল্পনায় নয়, এই যে প্রেম ভাবনায়, যে প্রেমের একটা কল্যাণময় শুদ্ধ রূপ, সেই ভাবনাতেও কিন্তু আমরা দেখতে পাবো রবীন্দ্র দর্শনে, রবীন্দ্র নাটকে কালিদাসের একটা বিরাট প্রভাব আছে। সেই জন্যই বোধহয় ইউরোপের কবিগুরু গেটে একটি চমৎকার কথা বলেছিলেন, কেউ যদি তরুণ বৎসরের ফুল এবং পরিণত বৎসরের ফুল, কেউ যদি স্বর্গ আর মর্ত্য একত্রে দেখিতে চায়, তবে শকুন্তলায় তাহা পাইবে। এই যে স্বর্গ আর মর্ত্য মানে কি? মর্ত্য মানে যে প্রেম কামনামোদিত, স্বর্গ মানে যে প্রেম কল্যাণের মন্ত্রে দীক্ষিত, শুদ্ধতম একটা রূপ, যা সেই প্রেম যেখানে মর্ত্য থেকে স্বর্গের অভিমুখে যাত্রা করেছে আমাদের শকুন্তলার প্রেম। এটা কিন্তু সেই জায়গা। আত্মার আনন্দকে প্রকাশ করেছেন কালিদাস, ভারতীয় দর্শনকে প্রকাশ করেছেন কালিদাস। মিলনের মধ্য দিয়ে নাটকের সমাপ্তির দর্শন কালিদাসই তো তৈরি করে দিচ্ছেন বারবার। সর্বোপরি আরও যে কথা বলতে হয়, আলাদা করেই একটু বলতে হয়, এবং সেটা হয়তো বারবার সে কথা বলতে গিয়ে আমাদের এই কালিদাসের শ্রেষ্ঠ সৃষ্টিরূপে অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রসঙ্গই চলে আসবে। কারণ কালিদাসের নাট্য বৈশিষ্ট্য মানে সেখানে প্রধানতম প্রতিনিধি স্থানীয় নাটক হিসাবে শকুন্তলার কথা তো আসবেই। সেটা কি না, প্রেম নিয়ে আমরা কথা বললাম, উপমা চয়ন। কালিদাসের নাটকে কাব্যের মতোই উপমার যে অনবদ্য প্রকাশ, সেটাও কিন্তু লক্ষ্য করবার বিষয়, যে উপমা বিষয়ে তার সৃষ্টি অনবদ্য। যখন তিনি বলা যেতে পারে তাঁর যে নাটক, সেখানে শকুন্তলার মতো নাটকে যখন আমরা দেখব, যেখানে কালিদাস বলছেন যে পদ্ম সে যদি শ্যাওলাযুক্ত হয় তাহলেও সুন্দর, কিংবা চন্দ্র যদি কলঙ্ক, চন্দ্রে আমরা কলঙ্ক আছে জানি, কিন্তু তারপরেও সে আমাদের কাছে বড্ড মনোলোভা, ঠিক তেমনি শকুন্তলা সে যদি বলকল দিয়েও তার দেহটাকে ঢেকে রাখে তাও সে সুন্দর। যে সুন্দর হয় সে সবেতেই সুন্দর। এই যে উপমা চয়ন, কিংবা অন্যত্রও তিনি যখন বলছেন এক জায়গায়, যেখানে আমরা দেখতে পাবো যে কর্ণের আশ্রমে দুষ্যন্ত শুধু শকুন্তলার প্রতি প্রেমমুগ্ধ নয়, শকুন্তলাও দুষ্যন্তের প্রতি প্রেমমুগ্ধ, প্রতি পদে পদে তাকে মদনের জ্বালা তার দেহ মনে সহ্য করতে হচ্ছে, তখন তিনি তার সখী অনসূয়ার প্রিয়ংবদার কথায় চাইছেন তাকে চিঠি লিখতে, রাজা দুষ্যন্তকে পদ্মপাতায় চিঠি লিখতে চাইছেন বা কিছু। এই সময় দাঁড়িয়ে সখীদের প্রস্তাব সত্ত্বেও আমাদের বলা যেতে পারে শকুন্তলার মনে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন, একটা সংশয় তৈরি হচ্ছে, যে রাজাকে যে তিনি চিঠি লিখবেন, গানে গানে তার বক্তব্য জানাবেন, রাজা যদি রাজি না হন, এই ভাবনাটা যখন তার তৈরি হচ্ছে, তখন সখীরা তাকে সান্ত্বনা দিতে কি চমৎকার উপমা ব্যবহার করছেন, যার বাংলাটা এইটাই, যে তার দেহটাকে শরতের চন্দ্রের আলোকে বলা যেতে পারে পরিশুদ্ধ বা ঠান্ডা করতে চায়, সে কি কখনো মাথার উপর একটা ছাতা ধারণ করে সেই আলোকে গার্ড করতে চায়, বাধা দিতে চায়? ঠিক তেমনি রাজা দুষ্যন্ত তোমার প্রেমে নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছেন,
তার মনের আনন্দ তোমার সঙ্গে। রাজা এক জায়গায় বলেওছেন যে একদিকে আমার গোটা বিশ্ব ধরিত্রী আমার রাজ্য, আর একদিকে আমার বলা যেতে পারে তোমাদের প্রিয় তমা সখী শকুন্তলা। তাহলে সেই রাজাকে নিয়ে তোমার সংশয়ের কোনো কারণ নেই। চন্দ্রের আলো কে কবেই বা ছত্র ধারণ করে বাধা দেবার চেষ্টা করে, নিজের গায়ে পড়তে দেয় না। চন্দ্রের আলো তো সবাই পেতে চায়, শরতের চন্দ্রের আলো। এই যে কথাটা যে এখানে সখী অর্থাৎ অনসূয়ার প্রিয়ংবদাদের সখী শকুন্তলা সেই চন্দ্রের আলোর মতো, তার আলো কিনা, তার ছোঁয়া কিনা নিজের গায়ে নিজের দেহ মনে মাখতে চাইবে। এই যে অসামান্য উপমার চয়ন, কিংবা প্রকৃতি নিয়ে কালিদাসের যে অসামান্য সৃষ্টি। রবীন্দ্রনাথের সৃষ্টিতেও প্রকৃতির অপরূপ রূপলাবণ্য ধরা পড়ে। প্রকৃতি সেখানে একটা চরিত্র হয়ে দেখা দেয়। গ্রামে যখন তিনি ছিলেন পূর্ব বাংলায় জমিদারি দেখাশোনার সূত্রে প্রকৃতিকে কাছ থেকে দেখেছিলেন। সেই রবীন্দ্রনাথ ঠাকুর সেই প্রকৃতি ভাবনা অনেকটাই তো কালিদাসের থেকে পেয়েছেন। তার নাটকে, বিশেষত অভিজ্ঞান শকুন্তলমের মতো নাটকে তো তার পরিচয় আছে, যেখানে আশ্রমে বলা যেতে পারে আশ্রম বালিকা রূপে যে শকুন্তলাকে দেখানো হচ্ছে, সেই শকুন্তলা তো যেন আশ্রম কন্যা, সে তো যেন বনের কন্যার মতো, বনের কন্যার মতো। বনের প্রত্যেকটি লতা পাতা তাকে ভালোবাসে, সে তাদের সঙ্গে আত্মার আত্মীয় হয়ে আছে। এটা কিন্তু লক্ষ্য করবার বিষয়। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন একটা কথা, খুব চমৎকার কথা, লতার সহিত ফুলের যেরূপ সম্বন্ধ, তপবনের সহিত শকুন্তলার সেরূপ স্বাভাবিক সম্বন্ধ। এই যে লতার সঙ্গে ফুলের যেমন সম্পর্ক, তপবনের সঙ্গে শকুন্তলার যে তেমনই সম্পর্ক, সেটা আমরা বুঝতে পারবো যখন কর্ণমুনির অনুপস্থিতিতে শকুন্তলার সঙ্গে দুষ্যন্তের মিলন হয়েছে। সে কথা এসে তিনি জানতে পারছেন। এরপর তাঁর কর্তব্য হচ্ছে রাজার রাজ্যে শকুন্তলাকে পাঠিয়ে দেওয়া, এবং তখন তিনি সঙ্গে পাঠাচ্ছেন তার বোনকে গৌতমীকে আর 2 আশ্রম বালককে। সেই সময় যখন তপবন ছেড়ে আমাদের শকুন্তলা চলে যাচ্ছে, আমরা দেখতে পাবো কেমন চমৎকারভাবে সেই মুহূর্তে শকুন্তলা নিজের বোন সম্বোধন করে মাধবীলতাকে আঁকড়ে ধরতে চাইছে। এই যে মাধবীলতার সঙ্গে তার যেন একটা বোনের সম্পর্ক, দিদি বোনের সম্পর্ক। এটাই তো বোঝা যাচ্ছে যে প্রকৃতির সঙ্গে এখানে চরিত্রগুলোর কি আশ্চর্য সম্পর্ক। প্রকৃতি শুধু প্রকৃতি হয়ে প্রেক্ষাপট হয়ে থাকেনি, প্রকৃতিও চরিত্র হয়ে দেখা দিয়েছে। প্রকৃতির সঙ্গে মানুষের এক সহজ স্বাভাবিক সম্পর্ক স্থাপিত হয়েছে। প্রকৃতির কন্যা রূপে যেন দেখানো হয়েছে, প্রকৃতির বোন রূপে যেন দেখানো হয়েছে শকুন্তলাকে। এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। রবীন্দ্রনাথের গল্পে যখন আমরা দেখব সুভা, তাকে বিবাহ সূত্রে গ্রাম ছেড়ে চলে যেতে হচ্ছে, সুভাকেও আমরা বলতে শুনছি, মা তুমি আমাকে আঁকড়ে ধরো, আমাকে যেতে দেও না। এই যে প্রকৃতিকে, মাকে একটা সত্তা দেওয়া, প্রকৃতিকে একটা মা রূপে সত্তা দেওয়া, এখানেও তো যেন শকুন্তলা যাবার বেলায় মাধবীলতাকেও একটা সত্তা দিচ্ছে, নিজের বোনের আসনে বসাচ্ছে। এই যে সহজ সম্পর্কগুলো রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে তো এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে অজস্র কালিদাসের প্রভাব আমরা লক্ষ্য করব। ফলে শুধু সংস্কৃত সাহিত্য বলেই ব্যাপারটাকে সীমাবদ্ধ রাখলে হবে না। কালিদাসের কথা বললে বারবার উঠে আসবে তার নাটকের অবদান কতখানি আছে আমাদের বাঙালির নাট্য সৃষ্টির জগতে, সাহিত্য সৃষ্টির মধ্যে। সংস্কৃত নাট্য সাহিত্যে কালিদাস এবং বাঙালি যে বাংলা নাট্য সৃষ্টির যে ধারা, সেই বাংলা নাটক তথা আপামর সামগ্রিকভাবে বাংলা সাহিত্যে কালিদাসের নাটকের যে প্রভাব, সেই নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।